নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব অন্নপূর্ণা যোজনার যে আগস্ট মাসে তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা দেওয়ার কথা আছে, সেই ৩,০০০ টাকা কারা পাবেন আর কারা পাবেন না। অর্থাৎ আগস্ট মাসে ১৭ তারিখ থেকে এই আগস্ট মাসের তৃতীয় কিস্তিটা কারা পাওয়ার জন্য যোগ্য, কারা পাবেন না, কারা বাদ যাবেন, সম্ভাব্য কি কি শর্ত রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী ১০ই আগস্ট একটা বৈঠক করে এই ফাইনাল শর্তগুলো অফিসিয়ালি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেরকম কোনো অফিসিয়াল ঘোষণা আমরা পাইনি। তো এই ভিডিওতে আমরা সম্ভাব্য শর্তগুলো দেখব যে কোন কোন শর্তগুলো যদি আপনি পালন করেন তাহলে নিশ্চিত এই ১৭ই আগস্ট থেকে আগস্ট মাসের টাকাটা পেতে শুরু করবেন। নমস্কার বন্ধুরা, আমি আদি, তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেল। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। চলো শুরু করা যাক। তার সঙ্গে এটাও আমার চিন্তা রয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের শেষ হয়ে গেলে আমরা কি টপিক নিয়ে ভিডিও বানাবো। দেখুন, সোশ্যাল মিডিয়ায় কিছু গুজব আছে, যার মধ্যে প্রধান গুজব যে অন্নপূর্ণার যে নতুন শর্ত সেটা একেবারে ফাইনাল হয়ে গেছে, এবং এটা সম্পূর্ণ ভুল খবর। কারণ আপনারা জানেন যে 10ই আগস্ট ফাইনাল যে শর্ত সেটা পাবলিশ হবার কথা ছিল বা প্রকাশিত হবার কথা ছিল বা অফিসিয়ালি ঘোষণা করার কথা ছিল, যেখানে মুখ্যমন্ত্রী এবং মালতী রাভা রায় যিনি অন্নপূর্ণার দায়িত্বে ছিলেন তাদের এটা প্রেস কনফারেন্স করে সাধারণ মানুষদের জানানোর কথা ছিল। কিন্তু সম্ভবত এই স্বাধীনতা দিবস এবং হর ঘর তিরঙ্গা এই সমস্ত অনুষ্ঠানের জন্য সেটা করে হয়ে ওঠেনি এবং এখনো পর্যন্ত এই বৈঠক হয়নি। তো সেক্ষেত্রে ফাইনাল হয়নি কোনো শর্ত, এইটা কিন্তু যেটা ফেসবুকে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ গুজব। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নতুন নির্দেশিকা এখনো প্রকাশ হয়নি। বর্তমান তথ্যগুলো পূর্ববর্তী নোটিশ এবং যাচাই প্রক্রিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত শর্তের কথা আমরা বলছি সেগুলো আগে আমরা যে নোটিশ পেয়েছিলাম এবং আগে যে নিয়ম ছিল তার উপরে বেস করে আপনাদেরকে বলছি। এই শর্তগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনি ৯০% নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনি অন্নপূর্ণার টাকাটা ১৭ই আগস্ট থেকে পেতে শুরু করবেন। প্রথম যে শর্ত সেটা হচ্ছে আপনার যোগ্যতার যে শর্ত, বয়স এবং পরিচয়। প্রথমে বয়স দেখি। যে কোনো মহিলা ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তার বয়স হতে হবে। তাহলে তার বয়স ২৫-এর কম হওয়াও চলবে না। অর্থাৎ কারোর বয়স যদি ২৪ বছর ১১ মাস হয় তবুও সে আবেদন করতে পারবে না, এবং কারোর বয়স যদি ৬০ বছর ১ মাস হয় তবুও সে আবেদন করতে পারবেন না। তাহলে ২৫ থেকে ৬০ বছর এই এজ রেঞ্জের মধ্যে হতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেই সমস্ত মহিলারা বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। ফর্মে এই বয়সের তথ্য নির্ভুলভাবে আপনাকে ফিল আপ করতে হবে, তাহলে আপনি এই শর্ত পালন করছেন এবং টাকা পাওয়ার জন্য যোগ্য হবেন। এরপরে পরিচয় কি? এই যে এসআইআর হয়েছে এবং ২০২৬-এ এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, ওই ভোটার লিস্টে আপনার নাম থাকা অত্যন্ত জরুরি। যদি ভোটার লিস্টে নাম বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি ভেরিফিকেশনে বাদ চলে যাবেন। কিন্তু এক্ষেত্রে একটা ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন যে যাদের নাম চলে গেছে তারা হয় ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন আর না হয় সিএ তে অ্যাপ্লাই করেছেন, এবং আপনার এই মামলা যতদিন পেন্ডিং আছে, মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পেন্ডিং থাকা অবস্থায় আপনাকে অন্নপূর্ণার টাকা দেয়া হবে, এবং আপনার এই ট্রাইব্যুনাল সিএ আবেদনের স্থিতি পেন্ডিং থাকা অবধি আপনি ভারতীয় নাগরিক। এইবার আপনার এই ট্রাইব্যুনাল এবং সিএ এর যদি রেজাল্ট দিয়ে দেয়, রেজাল্টে আপনাকে ধরে নিচ্ছি রিজেক্ট করে দিল, আপনাকে ভারতীয় নাগরিক দিল না, সেক্ষেত্রে আপনার অন্নপূর্ণার টাকা বন্ধ হয়ে যাবে, আপনি অযোগ্য হয়ে যাবেন। এবং যদি এই মামলার যে নিষ্পত্তি সেটা আপনাকে অ্যাপ্রুভ করে দেয়, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেয়, ভারতীয় নাগরিক করে দেয়, তাহলে আপনি আবার অন্নপূর্ণা যেমনটা পেতেন সেরকমটা পেতে থাকবেন। তাহলে ভারতীয় নাগরিক হতে হবে, সবশেষে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে যদি আপনি বসবাস করতেন এবং পশ্চিমবঙ্গে রিসেন্টলি এসেছেন তাহলে কিন্তু হবে না। এর সঙ্গে ভোটার লিস্টে, ফাইনাল ভোটার লিস্টে যেটা ২০২৬-এর এসআইআর এর পরে, সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তারা নিশ্চিত থাকুন। যাদের নাম নেই তারা সিএ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে রেখেছেন, পেন্ডিং থাকা অবধি, মানে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি যোগ্য, টাকাটা পেতে থাকবেন। এই মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে যদি রিজেক্টেড হয়ে যান, আপনি ভারতীয় নাগরিক না হন, সেক্ষেত্রে অন্নপূর্ণা বন্ধ হয়ে যাবে। আর যদি অ্যাপ্রুভ করে দেয় আপনার কেসটা, তাহলে আপনি টাকাটা যেমনটা পেতেন সেরকমটা পেতে থাকবেন। তাহলে এই দুটো শর্ত পূরণ করা অতি গুরুত্বপূর্ণ। তাহলে এবার আপনি একবার কমেন্ট করে জানান যে আপনি এই শর্ত দুটো পূরণ করছেন কিনা। তারপরে দেখুন যে কর্মসংস্থান বা পেশা কারা নিশ্চিতভাবে বাদ পড়বেন, অর্থাৎ কাদের ১৭ই আগস্ট থেকে টাকাটা দেওয়া হবে না, কোন কোন ক্যাটাগরি বা কোন কোন শ্রেণীর মানুষেরা। এইখানে বলা হয়েছে পেশা দেখা হচ্ছে, অর্থাৎ আপনার পরিবারের বা আপনার আবেদনকারী নিজে তার কি পেশা, সে কি কাজ করে, তার কর্মসংস্থান কি। যদি কেউ সরকারি চাকরি করে তাহলে সরাসরি বাদ পড়ে যাবেন সেই সমস্ত মহিলারা যারা সরকারি পদে কর্মরত, মানে সরকারি চাকরি করছেন, তারা কমপ্লিটলি বাদ, টাকাটা পাচ্ছেন না। এরপরে বিশেষ কিছু ক্ষেত্রে
যেমন অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা হতে পারেন, সিভিক ভলান্টিয়ার হতে পারেন, তারাও বাদ চলে যাবেন। এবং এর সঙ্গে বলা হয়েছে যদি আপনি আশা কর্মী হয়ে থাকেন, যদি আপনি পার্শ্ব শিক্ষক বা প্যারা টিচার হয়ে থাকেন, তাহলেও আপনি টাকাটা পাচ্ছেন না। এরপরে আরো কি আছে, সরকারি পেনশন, যারা অন্য কোনো সরকারি পেনশন বা সুবিধা পাচ্ছেন, যেমন আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করতো কিন্তু রিটায়ার্ড করে গেছে, সে এখন পেনশন পাচ্ছে, বা সেই ব্যক্তি মারা গেছে তার অবর্তমানে তার স্বামী বা স্ত্রী পেনশন পাচ্ছে, সেক্ষেত্রে ওই আবেদনকারী মহিলাটা সে কিন্তু বাদ। যদিও এই নিয়মটা একটু সমস্যা কি রয়েছে দেখুন, যে ধরুন কেউ শ্বশুর বা শাশুড়ি সে পায় পেনশন, তাহলে বৌমা অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণাতে, তার কি দোষ? সেই শ্বশুর বা শাশুড়ি নিজস্ব ব্যক্তিগত ইন্ডিভিজুয়ালি সে পেনশনটা অ্যাচিভ করেছে লাইফে, কিন্তু বৌমা তাকে তো অন্নপূর্ণা যোজনাটা দেওয়াটা উচিত ছিল, কিন্তু এক্ষেত্রে সরকার বাদ দিয়ে দিয়েছে যে পরিবারের অন্যান্য যে কোনো সদস্য যাকে আপনি ফর্মে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাড করেছিলেন, তাদের মধ্যে কেউ সরকারি চাকরি করলে, কেউ সরকারি পেনশন পেলে আপনি কিন্তু বাদ চলে যাচ্ছেন। এবার পরিবার বা ফ্যামিলি মেম্বার কাদের ধরবেন? এক হাঁড়িতে যাদের রান্না হচ্ছে, যাদের রান্নাঘর এক, রান্নাঘর ভিন্ন বা আলাদা নয়। এবার আপনি থাকছেন শ্বশুর শাশুড়ির সঙ্গে স্বামী স্ত্রী, চারজনের ফ্যামিলি মেম্বার, এবং চারজনকে আপনি ফর্মে রেখেছেন। এক্ষেত্রে শ্বশুর শাশুড়ি বা স্বামী যদি সরকারি চাকরি করে বা পেনশন পায়, তাহলে কিন্তু ওই মহিলাটা ইন্ডিভিজুয়ালি পাওয়া উচিত হলেও পাবেন না, ঠিক আছে? এক্ষেত্রে আরো কি বললাম, এই যে পরিবারের সদস্য, স্বামী বা পরিবারের অন্য কেউ সরকারি চাকরি করলে সেক্ষেত্রে যাচাই বা ভেরিফিকেশনে তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হতে পারে। এবার দেখুন এখানে বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারটা কাদের জন্য এটা বুঝতে হবে, এটা দরিদ্র এবং মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ বা সচ্ছল নয় তাদের জন্য। এবার কারোর স্বামী যদি সরকারি চাকরি করে, তাহলে তার স্ত্রীর তার চাকরির উপরে বা মাইনের উপরে সম্পূর্ণ অধিকার আছে, এবং তাদের ফ্যামিলিটা কিন্তু দরিদ্র ক্যাটাগরি বা মধ্যবিত্ত ক্যাটাগরির মধ্যে পড়ছে না, যেহেতু সরকারের পক্ষ থেকে মাসিক একটা নিয়মিত বেতন পাচ্ছেন, যার জন্য তাদেরকে দেওয়া হচ্ছে না। একইভাবে কেউ যদি পেনশন পেয়ে থাকেন, তাহলে তাদেরকেও দেয়া হচ্ছে না। তো এই সমস্ত ক্যাটাগরির যারা মানুষরা বা শ্রেণীর মানুষরা পড়ছেন, তারা কমপ্লিটলি বাদ চলে যাবেন আশা করি। এরপরে দেখা হচ্ছে আপনার পরিবারের কত সম্পদ আছে এবং আর্থিক অবস্থা, সেটা কিন্তু যাচাই করা হচ্ছে। এই সমস্ত যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায়, তাহলে আপনার আবেদন আটকে যেতে পারে বা ভেরিফিকেশন পাসও হয়ে যেতে পারে, ডিপেন্ড করছে কে ভেরিফিকেশন করতে যাচ্ছে সে তার উপরে, ঠিক আছে? যেমন ধরুন প্রথমে বলা আছে ইনকাম ট্যাক্স, পরিবারের ইনকাম ট্যাক্স বা আয়কর দিলে, এক্ষেত্রে অনেকে জানেন না, ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছিলেন। ইনকাম ট্যাক্স বা আয়কর যেটা বলা হচ্ছে আপনার আয়, আপনার ইনকামের উপরে ট্যাক্স দিতে। যেমন এখানে 12.5 লাখ, সম্ভবত 12.5 লাখ টাকা পর্যন্ত বা 12 লাখ টাকা পর্যন্ত যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। মানে 12 লাখের কম যদি ইনকাম হয় বছরে, তাহলে বছরে বা মাসে আমি যদি মান্থলি আমি 1 লাখ ধরছি, যে মান্থলি 1 লাখ ইনকাম এবং ইয়ারলি আমার 12 লাখ ইনকাম হচ্ছে বা তার বেশি হচ্ছে, তাহলেই একমাত্র আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু সেই সমস্ত মহিলা যারা অন্নপূর্ণার 3,000 টাকা নিতে চাইছেন, তাদের ইনকাম কখনোই মান্থলি 1 লাখ নয়, বা তার পরিবারের ইনকাম কখনোই অত নয়, বা বছরে 12 লাখ নয়। সেক্ষেত্রে আপনারা এখানে নো করবেন। কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করার সময় বুঝতে পারেননি, বিভিন্ন সাইবার ক্যাফের ওনাররাও তারাও বুঝতে পারেননি, বা ইন্ডিভিজুয়ালি আপনি যদি বাড়ি বসে নিজে ফর্ম ফিল আপ করেন, আপনি হয়তো বুঝতে পারেননি। আপনি আইটিআর ফাইল করেন, টিডিএস ফাইল করেন রিফান্ড নেওয়ার জন্য বা অন্য যে কোনো কাজের জন্য, সেক্ষেত্রে আপনাকে এখানে এটা নো করার দরকার ছিল। আপনি ইনকাম ট্যাক্স দেন না, কারণ আপনার ইনকাম অত নয়। সেক্ষেত্রে আপনি জানবেন যে আপনি এটা ইয়েস করেছেন কি নো করেছেন, কমেন্ট করে জানান। পরবর্তীতে এটা সংশোধন করেছেন কিনা ভেরিফিকেশন করার সময়, সেটাও আমাদেরকে জানাবেন। তাহলে যদি আপনার পরিবারের ইনকাম ট্যাক্স দেওয়া হয়ে থাকে, তাহলে সেই পরিবার বাদ, কারণ সেই পরিবারের এতই ইনকাম যে তার উপরে ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে তার অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কোনো মানেই নেই, তাহলে সেই সমস্ত পরিবার কিন্তু বাদ চলে যাচ্ছে। এইবার একটা খুবই কন্ট্রোভার্সিয়াল নিয়ম ছিল দুটো, যেটা হচ্ছে 50 ডেসিমেলের বেশি জমি থাকলে আপনি অন্নপূর্ণা পাবেন না। এটা কোথাও বলা হয়নি, কোনো অফিসিয়াল নোটিশে বা মুখ্যমন্ত্রী কোথাও ঘোষণা করেননি, কোথা থেকে খবরটা উঠে এসেছে জানা নেই। তবে এইটা ভেরিফিকেশনে অনেকের পাস করে দিয়েছে, এমন অনেক ব্যক্তি আছে যারা দিয়েছেন যে 50 ডেসিমেলের বেশি জমি, তারা টাকাটা পেয়েছেন, আবার অনেকে টাকাটা পাননি। সেক্ষেত্রে এই নিয়মের জন্য আপনার আবেদন আটকাবে বা হোল্ড করবে বা বাতিল করবে, এরকম কোন স্পষ্টীকরণ নেই। তাহলে এই যে শর্তটা, এটা কি হবে? এটা যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তাহলে আপনাকে টাকা দেবে কি দেবে না, আপনার আবেদন রিজেক্টেড করবে নাকি অ্যাপ্রুভ করবে, সেটা জানা যায়নি। সেটা সামনে বৈঠকে আরো জানতে পারবো।
দ্বিতীয়ত এখানে বলা আছে পাকা বাড়ি, 3টের বেশি পাকা ঘর বা পাকা রুম থাকলে, মনে করুন একটা ছাদ দেওয়া বাড়ি, সেখানে আমার 3টে বেডরুম আছে। দেখুন স্নান ঘর বা আমরা যেটাকে বাথরুম বলি, পায়খানা বলি, রান্নাঘর, তারপরে প্যাসেজ, ব্যালকনি, এগুলো কিন্তু বেডরুম হিসাবে ধরা যায় না। বেডরুম মানে আপনি যেখানে ঘুমান বা একটা ভালো রুম যেখানে আপনি না ঘুমালেও আপনি অন্য কোনো কাজ করেন। যেমন আমার এই ঘরটা একটা রুম, এখানে আমি ঘুমাই না কিন্তু এখানে আমি আমার স্টুডিও করেছি, তো এটা একটা রুমের মধ্যে পড়ে, তো এইগুলোকে রুম হিসাবে ধরা হয়। এবার এমন অনেক বাড়ি আছে একতলা দোতলা, তাদের 3টের বেশি রুম হয়ে যাচ্ছে, তারাও কিন্তু টাকা পেয়েছেন। তাহলে এই যে ডেডিকেটেড যে নিয়মটা, একটা ছাদ দেওয়া বাড়িতে 3টের বেশি পাকা রুম থাকলে আপনার আবেদন অ্যাপ্রুভ করবে নাকি রিজেক্ট করবে সেটা কিন্তু স্পষ্টভাবে জানা যায়নি। ওই বৈঠকের পরে যখন ফাইনাল যে নিয়ম প্রকাশিত করবেন মুখ্যমন্ত্রী বা ঘোষণা করবেন, তখন আরো ক্লিয়ারলি জানতে পারবো। তবে আমার মনে হচ্ছে এই দুটো থাকলে আশা করি অ্যাপ্রুভ করে দেওয়া উচিত। এরপরে দেখুন ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, আপনার ভেরিফিকেশন কিভাবে হচ্ছে। আপনি ফর্মে যে তথ্য দিয়েছেন তার সাথে আপনার বাস্তব পরিস্থিতির মিল থাকতে হবে, না হলে কিন্তু ভেরিফিকেশন ফেইলড হয়ে যাবে এবং আপনার টাকাটা কিন্তু আটকে যাবে। ঠিক আছে, যেমন কি কি ভেরিফিকেশন করা হচ্ছে, আপনার সন্তানের স্কুল ও পড়াশোনার রেকর্ড ক্রস চেক করা হতে পারে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনাকে আপনার শিশু বা আপনার সন্তানকে গভর্নমেন্ট স্কুলে, অর্থাৎ সরকারি কোনো স্কুলে, যদি সরকারি স্কুল না হয় তাহলে গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে সমস্ত প্রাইভেট স্কুলে আছে সেইখান থেকে শিক্ষা গ্রহণ করছে, তাহলে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য যাচাই করা হচ্ছে যে কেউ সরকারি চাকরি করেন কিনা, পেনশন পান কিনা ইত্যাদি। এবং আপনি যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে সংশোধন করতে পারবেন, কিন্তু এমন কোনো তথ্য যেগুলো আপনি লুকিয়ে গেছেন ইচ্ছাকৃত, তাহলে আপনার আবেদন সরাসরি বাতিল হতে পারে। যেমন এখানে বলা হচ্ছে আপনার সরকারি চাকরি করে বা পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, কিন্তু আপনি তাকে ফর্মে রাখেননি, না রেখে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের সময় আপনার আবেদন বাতিল হতে পারে। এখানে আরেকটা জিনিসও দেখা হতে পারে যে স্কুল দেখা হচ্ছে, তার সঙ্গে আপনার দেখা হচ্ছে টিকাকরণ। আপনি সন্তান জন্মের সময় বা যখন এই যে গভর্নমেন্টের পক্ষ থেকে বিনামূল্যে টিকা দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, যেমন পোলিও ভ্যাকসিন, সেগুলো করিয়েছেন কিনা, তো এইগুলো কিন্তু দেখা হচ্ছে। আচ্ছা, 17 তারিখের যে টাকা দেওয়ার কথা আছে, সেক্ষেত্রে টাকা পাওয়ার জন্য এই 5টা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন সর্বপ্রথম আপনি আবেদন ফর্ম জমা করেছেন সঠিক তথ্য দিয়ে, বা যদি সঠিক তথ্য না দিয়ে থাকেন তাহলে সরকার যখন ভেরিফিকেশন করেছে সেক্ষেত্রে আপনার যোগ্যতা ব্যাকগ্রাউন্ড চেক করেছে, তখন আপনি সংশোধন করে নিয়েছেন। এরপরে আপনার যে ব্যাংকের ডিবিটি অ্যাক্টিভ আছে এবং ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে সেটা আছে। তারপরে আপনার যে ফর্মটা অ্যাপ্রুভাল পেয়েছে এবং সরকারি তালিকায় নাম উঠে গেছে, এই ব্যক্তি যোগ্য এবং এনাকে টাকা দেওয়া হবে, এবং তারপরে আপনার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হবে। তাহলে আমরা দুটো প্রসেস কমপ্লিট করে নিয়েছি, আবেদন সঠিকভাবে জমা দিয়ে দিয়েছি এবং ভেরিফিকেশন অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ব্যাংকের ডিবিটিও লিঙ্ক করা আছে, এবং তারপরে আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার টাকা পাওয়ার লিস্টে নামও উঠে গেছে। এই 4টে প্রসেস আপাতত কমপ্লিট। এইবার আপনাকে ওয়েট করতে হবে আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে সরকার টাকাটা ছাড়বে, সেটা 17ই আগস্ট থেকে। তবে 17ই আগস্ট সবাই একবারে টাকা পাবেন না, 17, 18, 19, 20, 21, 22 আগস্ট মানে প্রত্যেকে টাকা ঢুকবে, বাট ধাপে ধাপে। এবার দেখুন কাদের নিশ্চিতভাবে টাকা ঢুকবে, যে নিয়মগুলো বললাম সেগুলো যদি পালন করেন অবশ্যই টাকাটা পাচ্ছেন, চিন্তা করবেন না। কিন্তু এই যে আমি একটা লিস্ট দেখাচ্ছি, দেখুন এখানে একজনের আন্ডার ইনকোয়ারি আছে স্ট্যাটাস, তার পাশে অ্যাপ্রুভ আছে, তাহলে যদি আপনার নামের পাশে এখন অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনি নিশ্চিত টাকাটা পেয়ে যাবেন। এই লিস্টটা আমরা পেয়েছি নদিয়া জেলার রানাঘাট 2 ব্লক থেকে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটিতে অতি সত্বর যান, সেখানে আপনার যে টেম্পোরারি আইডি ছিল অনলাইনে আবেদন করার সেটা নিয়ে যেতে পারেন, অথবা আবেদনকারীর আধার নাম্বার অথবা রেজিস্টার মোবাইল নাম্বার নিয়ে যাবেন, গিয়ে বলবেন সরকারি আধিকারিকদের যে আপনার স্ট্যাটাস চেক করে দিতে বা লিস্ট দেখে আপনার নাম বলে দিতে যে আপনার নামের পাশে অ্যাপ্রুভ আছে কিনা। কারণ লাস্ট আপনি আন্ডার ইনকোয়ারি দেখেছেন, এখন অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা একমাত্র বিডিও অফিস থেকে চেক করতে পারবেন। যদি অ্যাপ্রুভ থাকে আপনি নিশ্চিত 17ই আগস্ট থেকে টাকাটা পেতে শুরু করবেন। আর যদি সাবমিটেড দেখায় এরকম, তাহলে সম্ভবত 17ই আগস্ট থেকে আপনাকে টাকাটা দেওয়া হবে না। ঠিক আছে, এইবার সাবমিটেড কাদের দেখাচ্ছে, যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের আবেদন ভেরিফিকেশন এখনো হয়নি, সরকার ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করতে পারেনি, তাদেরই সাবমিটেড দেখাচ্ছে এবং তারাই 17ই আগস্ট টাকাটা পাবেন না। যারা 10ই জুলাইয়ের আগে আবেদন করেছেন এবং যাদের আবেদনের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, তারা নিশ্চিত থাকুন 17ই আগস্ট থেকে তাদের টাকাটা ঢুকতে শুরু করবে। এর সঙ্গে আরো বলে দেব, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের নাম করে ভুয়ো ফোন কল এসেছে এবং সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, মানে টাকা ফ্রড হয়ে গেছে। পশ্চিম মেদিনীপুর জেলার এটা একটা ঘটনা, যেখানে স্ক্যামাররা ভেরিফিকেশনের নাম করে ফোন কল করছে এবং নিজেকে বিডিও অফিসার বলে পরিচয় দিচ্ছে।
এবং তারপরে আবেদনকারীর কাছ থেকে বলা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে, আপনি আমাকে এই টাকাটা পাঠান। এবার গ্রামের সহজ সরল সাদাসিধে মহিলা বা পুরুষ তারা কিন্তু ওই স্ক্যামারদের কথাই সহজে চলে আসছে। তো আপনি এর থেকে বাঁচবেন, সেফ থাকবেন, এটা নিয়ে ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ভিডিওটা দেখে নেবেন এবং বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি আপনার কাছে ভেরিফিকেশনের জন্য ভিডিও আধিকারিকরা কল করে, তারা কিন্তু আপনার ওটিপি কখনো যাচাই করবে না, মানে ওটিপি চাইবে না, এটিএম এর পিন বা এটিএম এর নাম্বার চাইবে না, আপনার কাছ থেকে বলবে না আপনি ফোন পে বা পেটিএম দিয়ে আমাকে 1 টাকা সেন্ড করুন, কখনোই তারা কিন্তু বলবে না। তারা শুধুমাত্র আপনার আধার নাম্বারটা চাইতে পারে বা কিছু বেসিক প্রশ্ন করতে পারে, এছাড়া যে পার্সোনাল ইনফরমেশন সেগুলো কখনো চাইবে না। তার সঙ্গে এটাও মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য বা টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য এবং ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি বা চালু করার জন্য কখনো ইউপিআই পিন বা কিউআর কোড স্ক্যান করতে হয় না, মানে ইউপিআই পিনও পুট করতে হয় না, কিউআর কোডে স্ক্যান করতে হয় না। এগুলো থেকে বেঁচে থাকবেন। তাহলে আমরা একবার দেখে নিই যে যোগ্য প্রার্থীদের কোন কোন শর্ত মানতে হবে, কোন কোন শর্ত মানলে আপনি 17ই আগস্ট টাকাটা পেতে পারেন। তাহলে সম্ভাব্য যোগ্যতার শর্ত, প্রথমত আবেদনকারী মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে, ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিবিটি অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে যেই ব্যাংকে ডিবিটি অ্যাক্টিভ আছে অবশ্যই সেই ব্যাংকে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেবেন, ঠিক আছে। এবার আপনার জমি ও বাড়ির পরিমাণ যদি নির্দিষ্ট সীমার নিচে থাকে তাহলে কোনো প্রকার চিন্তা নেই, আপনি এখানে টাকাটা পাচ্ছেন। কিন্তু যদি 50 ডেসিমেলের বেশি জমি হয়ে থাকে বা 3টের বেশি পাকা রুম থাকে, সেক্ষেত্রে টাকা পাবেন কিনা সেটা আমরা পরবর্তীতে টাকা ঢুকলে বা না ঢুকলে তখনই বলতে পারবো, বা মুখ্যমন্ত্রী ঘোষণা করলে বৈঠকের পরে সেটা জানতে পারবো। আপনার ভোটার লিস্টে নাম আছে এসআইআর এর পরে, অথবা আপনি সিএ বা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং এ আছে, অথবা অ্যাপ্রুভ করে দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনি টাকাটা পাচ্ছেন। আপনার নিজের নামে বা আপনার স্বামীর নামে বা পরিবারের কোনো সদস্যের নামে কোনো সরকারি চাকরি নেই বা কেউ সরকারি পেনশন পায় না এবং পরিবারের কেউ ইনকাম ট্যাক্স বা আয়কর দেন না, তাহলে এই যে শর্তগুলো এইগুলো পূরণ করলে আপনি নিশ্চিন্ত বসে থাকুন, 17ই আগস্ট থেকে আপনার টাকাটা ঢুকে যাবে এবং আপনার নামের পাশে যে অ্যাপ্রুভ আছে সেটা দেখে নেবেন। এবার দেখুন, আমরা যে সমস্ত শর্তগুলোর কথা এখানে আলোচনা করলাম সেগুলো আমরা সম্ভাব্য শর্ত বলছি। সম্ভাব্য মানে এরকমটাই হতে পারে, কারণ এই শর্তগুলো আগের যে নোটিশ ছিল সেই নোটিশ থেকে আমরা তুলেছি কিছু এবং বারবার যে ঘোষণা এসেছে সেই ঘোষণা থেকে বলেছি। এবার পরবর্তীতে 10ই আগস্ট মিটিং হওয়ার কথা ছিল, হয়নি, পরবর্তীতে হলে আমরা বলে দেব, যেখানে সরকারি নতুন নির্দেশিকা বা মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ঘোষণা থাকবে এবং সেই ঘোষণা না আসা পর্যন্ত আমরা কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই থাকবো যে ফাইনালি কি নিয়ম আসতে চলেছে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।